নাতাশার মুখে ইনায়ার নাম শুনে সবাই পিছনে ফিরে তাকায়। সিঁড়ির কাছে ইনায়া দাঁড়িয়ে আছে। মাথার ব্যথার জন্য সেখান থেকে রক্ত ঝরে পড়ছে। অরুণা বেগম নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। অরুণা বেগম নিজের ঝগড়া ভুলে গিয়ে ইনায়াকে দেখতে বিজি হয়ে গেছে। অরুণা বেগম সিঁড়ির কাছে গিয়ে ইনায়াকে জড়িয়ে ধরে আর বলে, ইনায়া মা আমার, তোর সত্যি জ্ঞান ফিরে এসেছে? তোর মামুনি তোকে ছাড়া একদম ভালো ছিল না রে ইনায়া। উপরওয়ালার রহমতে আমার ইনায়া সুস্থ হয়ে গেছে। ইনায়াকে জড়িয়ে ধরে কথাগুলো বলতে থাকে অরুণা বেগম। কিন্তু ইনায়ার কানে হয়তো তার মামুনির কথা যাচ্ছে, তবে তার মনে এখনও ইবানের বলা 3টা শব্দ শোনা যাচ্ছে। সামনে দাঁড়িয়ে থাকা পুরুষকে সে বেশ ভালো করে দেখে যাচ্ছে। আজ 15 বছর পর ইবান তার সামনে এসেছে, যার জন্য সে এত বছর অপেক্ষা করেছে, যার জন্য রাতের পর রাত জেগে অপেক্ষা করেছে। ইবান হয়তো ইনায়াকে ভালোবাসে নাই, নিজের বউ হিসাবে কখনো মেনে নেয় নাই, কিন্তু ইনায়া এত বছর শুধু ওর অপেক্ষা করছে। নিজের মনের মধ্যে স্বামীর জায়গা দিয়েছে ইবানকে। ইবানও ইনায়ার দিকে তাকিয়ে দেখে। 7 দিন আগে ছাদের উপর দেখেছে মেয়েটাকে। রাতে চাঁদের আলোয় কি অসম্ভব সুন্দর লাগছিল সেই দিন, কিন্তু আজকে হয়তো অসুস্থতার জন্য চোখের নিচে কালি পড়ে গেছে, সুন্দর চেহারায় অসুস্থতার ছাপ পড়ে গেছে। তবু মেয়েটাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ইবান যদি এই মেয়েকে ঘৃণা না করত, তাহলে হয়তো প্রথম দেখায় ওর প্রেমে পড়ে যেত। কিন্তু ইবানের মনে ইনায়ার জন্য জমে থাকা ঘৃণা কখনো শেষ হবে না। ইনায়া তার 2 চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রু মুছে ফেলে, কারণ সে বুঝে যায় 7 দিন আগে ছাদ থেকে তাকে ধাক্কা দিয়ে ইবান ফেলে দিয়েছে, আর আজকে নিজের মুখে সকলের সামনে ইবান তাকে তালাক দিয়েছে। যার মানে ইবান 15 বছর পরও ইনায়াকে ঘৃণা করে। ইনায়া শান্ত স্বরে সামনে দাঁড়িয়ে থাকা ইবানকে বলে, দীর্ঘ 15 বছর পর আপনার সাথে আবার দেখা হলো আমার ইবান ভাই। যদি 7 দিন আগে ছাদ থেকে আমাকে ধাক্কা না দিতেন, তাহলে হয়তো এর আগে আপনার সাথে দেখা হয়ে যেত। তবে যাই হোক, নাইস টু মিট ইউ ইবান ভাই। ইনায়া বেশ শান্ত হয়ে কথাটা বলে, তবে ইবান একটু অবাক হয় ইনায়ার এত নর্মাল ব্যবহার দেখে। কারণ ইবানের তালাক দেওয়া কথাটা ইনায়া শুনতে পেয়েছে, তবু এত সাধারণ ব্যবহার করছে। ইবান বলে, অনেকদিন পর দেখা হলো ইনায়া, তবে যদি কোনোদিন আমাদের দেখা না হতো তাহলে আরও ভালো হতো। ছাদ থেকে পড়ে মরে গেলেন না কেন আপনি? ইনায়া কথাটা শুনে হাসে আর বলে, আসলে মারা যাওয়া বা বেঁচে থাকা সব উপরওয়ালার হাতে। মানুষ শত চেষ্টা করলেও কাউকে বাঁচাতে পারে না, আবার কাউকে মারতেও পারে না। যেহেতু আপনি আমাকে তালাক দিলেন, আমি আর আপনার কেউ হই না। আজকের পর থেকে আমাদের মধ্যে থাকা সকল সম্পর্ক শেষ হয়ে গেছে। ইনায়া, আমাদের মধ্যে কখনো কোনো সম্পর্ক ছিল না। 15 বছর আগে ও পরে এই ইবান চৌধুরী সবসময় ইনায়াকে ঘৃণা করে গেছে, আর ভবিষ্যতেও তাই করবে। ইবানের মুখে ঘৃণা কথাটা শুনে বেশ কষ্ট হয় ইয়ানার। একজন নারী যতই শক্ত হোক না কেন, তার স্বামীর ঘৃণা সে সহ্য করতে পারে না। তবে ইনায়ার মাথায় অনেক ব্যথা করছে, সেখান থেকে অবিরাম রক্ত পড়ছে। শরীরের অসুস্থতা আর রক্তশূন্যতার কারণে ইনায়া আর দাঁড়িয়ে থাকতে পারছে না। ইনায়া নিজের মাথায় হাত দেয়। তার চোখের সামনে সব অস্পষ্ট হয়ে যাচ্ছে, সে দাঁড়িয়ে থাকতে পারছে না। অরুণা বেগম দেখে তার সামনে দাঁড়িয়ে থাকা ইনায়া অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে ইনায়াকে ধরে ফেলেন। ইনায়া পড়ে যাওয়ার আগেই অরুণা বেগম তাকে ধরে ফেলে। ইনায়া জ্ঞান হারিয়ে ফেলে। অরুণা বেগম দেখে ইনায়ার মাথা থেকে রক্ত পড়ছে। সেটা দেখে উনি বলে, ইনায়া কি হয়েছে মা তোর? ওর মাথা থেকে অনেক রক্ত পড়ছে। নাতাশা, যাও তাড়াতাড়ি ঔষধ নিয়ে আসো আর ডাক্তারকে ফোন করো। ডাক্তার আসে। ইনায়ার রুমে ওর চেক আপ করতে থাকে। মাথায় কেটে যাওয়া স্থানে আবার ঔষধ লাগিয়ে দেয়। অরুণা বেগম এতক্ষণ ইনায়ার পাশে বসেছিল। ইনায়ার চেক আপ শেষ হলো। অরুণা বেগম জিজ্ঞেস করে ডক্টরকে, ডক্টর কি হয়েছে ইনায়ার? ওর মাথা থেকে রক্ত কেন বের হয়েছে? কোনো সমস্যা হয়েছে কি ডক্টর? না অরুণা ম্যাম, তেমন কোনো সমস্যা না। আসলে হঠাৎ করে কোমা থেকে উঠে সিঁড়ি দিয়ে নিচে নামার কারণে ওনার মাথার ক্ষত থেকে রক্ত বের হয়েছে। তবে টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। আশা করছি খুব তাড়াতাড়ি ইনায়ার জ্ঞান ফিরে আসবে। ডক্টর কথাটা বলে চলে যায়। অরুণা বেগম ইনায়ার মাথায় হাত বুলাতে থাকে। ঘুমন্ত ইনায়াকে দেখতে অনেক সুন্দর লাগে, একদম বাচ্চার মতো। অরুণা বেগম বলে, ইনায়া, তোর মামুনি তোর সাথে অনেক অন্যায় করেছে।
তোর জীবনটা নষ্ট করে দিয়েছে। 15 বছর আগে ইবানের সাথে তোর বিয়ে দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ইবানের মতো জঘন্য আর নিচু মন মানসিকতার মানুষ তোর জীবনসখী হওয়ার যোগ্য না। তোর মামনি নিজের ভুল সংশোধন করে নেবে। তোর স্বামী হিসেবে বেটার কাউকে তোর জীবনে নিয়ে আসবে। অরুণা বেগম কথাটা বলে ইনায়ের মুখের দিকে মায়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রায় 2 ঘন্টা পর ইনায়ের জ্ঞান ফিরে আসে। ধীরে ধীরে পিট পিট করে চোখ খুললে দেখে তার পাশে অরুণা বেগম। অরুণা বেগম ঘুমিয়ে আছে। আসলে ইনায়ের অসুস্থতার জন্য উনি বিগত 7 দিন ভালো করে ঘুমাতে পারেন নাই। রাতে যখন ঘুমানোর জন্য চোখ বন্ধ করেছেন, ইনায়ের মায়াভরা মুখ তার চোখের সামনে ভেসে উঠেছে। ইনায়া দেখে তার মামুনি ঘুমিয়ে আছে। সেটা দেখে সে হাসে। তবে একটু আগে ইবানের মুখ থেকে বলা তালাক শব্দটা তার কানে বাজে। ইনায়া মনে মনে বলে, ইবান ভাই, আপনি আমার জীবনের প্রথম পুরুষ, যার জন্য এই 15 বছর অপেক্ষা করেছি আমি। স্বামী হিসেবে প্রতিদিন যাকে নিজের কাছে চেয়েছি, প্রতিদিন যাকে একবার দেখার জন্য নিজের চোখের পানি বিসর্জন দিয়েছি, কিন্তু আজকে আপনি কত সহজে আমাকে তালাক দিয়ে দিলেন। কেন ভালোবাসতে পারলেন না আমাকে ইবান ভাই? ইনায়া কথাটা বলে নিজের চোখের পানি মুছে ফেলে। বিছানার মধ্যে ইনায়ার নাড়াচাড়ার কারণে অরুণা বেগমের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে উনি তাকিয়ে দেখে ইনায়া উঠে পড়েছে। অরুণা বেগম বলে, ইনায়া মা, আবার তোর জ্ঞান ফিরেছে? আজকে 7 দিন পর তোর সাথে কথা হলো। মামুনি, টেনশন করো না, আমি ঠিক আছি, একদম পারফেক্ট। তোমার মেয়ে না আমি, প্রচুর স্ট্রং। ইনায়ার কথা শুনে অরুণা বেগম হাসে। এরপর ইনায়ার জন্য নাতাশা খাবার নিয়ে আসে। নাতাশা রুমের দরজায় এসে নক করে। সেখানে অরুণা বেগম ইনায়ার সাথে কথা বলছিল। দরজায় কারোর নক করার শব্দ শুনে তারা দুজনে পিছনে ফিরে তাকিয়ে দেখে নাতাশা এসেছে। অরুণা বেগম ইশারা দিয়ে নাতাশাকে ভিতরে আসতে বলে। নাতাশা খাবার হাতে নিয়ে ভিতরে যায়। তবে ইনায়ার জ্ঞান ফিরে এসেছে দেখে খুশি হয়। নাতাশা বলে, ইনায়া, তোর জ্ঞান ফিরে এসেছে দেখে আমি অনেক খুশি হয়েছি। তোকে অনেক মিস করেছি আমরা সবাই। আই রিয়েলি মিস ইউ বেস্টু। কিন্তু নাতাশা, এখন মনে হচ্ছে আমি সত্যি সত্যি অজ্ঞান হয়ে যাব। তুই আমার জন্য রান্না করলি, বিশ্বাস হচ্ছে না আমার। তোর রান্না খেয়ে আবার আমি কোমায় চলে যাব না তো? শোন, এই নাতাশা অনেক ভালো রান্না করে। সবাই নাতাশার রান্নার প্রশংসা করে, শুধু তুই ছাড়া। আমি চাই তুই আমার রান্না খেয়ে আবার কোমায় চলে যা। অসম্ভব, এই ইনায়া আর কখনো কোমায় যাবে না। অনেক দিন আমি আমার মামুনি আর বালু বাবার থেকে দূরে থেকেছি, আর না, আমার বাঘের সব আদর তোকে করেছে এতদিন। এখন এই ইনায়া ফিরে এসেছে, তোকে একটু আমার মামুনির কাছে আসতে দিব না, বলে দিলাম। ইনায়া আর নাতাশার ঝগড়া দেখে অরুণা বেগম হাসতে থাকে। সত্যি এই দুটা মেয়ে এখনো বাচ্চাই থেকে গেছে। নাতাশার নিয়ে আসা খাবার ইনায়া খায়। এরপর ডক্টরের লেখা ঔষধ অরুণা বেগম ইনায়ের হাতে দেয়। ইনায়া সেটা খেয়ে বিছানায় রেস্ট নেয়। অফিসের কাজ করতে চেয়েছে, কিন্তু অরুণা বেগম নিষেধ করে দিয়েছেন। অন্যদিকে ইবান নিজের রুমে বসে আছে। তবে তার চোখের সামনে ইনায়ের সেই অসুস্থ মুখ ভেসে ওঠে। ইবান বলে, না না ইবান, তোর দুর্বল হলে চলবে না ওই ইনায়ের উপর। ওকে সব সময় তোকে ঘৃণা করতে হবে। ইবান কথাটা ভেবে কাজ করতে থাকে। অন্যদিকে মিলন সাহেব বাড়ি ফিরে এসে শুনে ইনায়ের জ্ঞান ফিরে এসেছে। মিলন সাহেব অনেক খুশি হয়। উনি ইনায়ের সাথে দেখা করার কথা বলে। এরপর নিজের রুমে ফিরে আসে। অন্যদিকে অরুণা বেগম কার সাথে যেন ফোনে কথা বলছিল। মিলন সাহেব বিরক্ত না করে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। এরপর ওয়াশরুম থেকে ফিরে এসে জিজ্ঞেস করে, অরুণা, তুমি এত রাতে কার সাথে কথা বলছো? মায়ের সাথে। মায়ের সাথে হঠাৎ করে কথা বললে কেন? কোনো জরুরি বিষয় ছিল নাকি? হ্যাঁ মিলন, ইনায়ের বিয়ের বিষয়ে মায়ের সাথে কথা বললাম। ইনায়ের বিয়ের কথা শুনে মিলন সাহেব অরুণা বেগমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়। হঠাৎ করে ইনায়ের বিয়ে হবে কেন? আর কার সাথেই বা বিয়ে হবে? মিলন সাহেব বলে, ইনায়ের বিয়ে মানে কার সাথে বিয়ে হবে? ইবান কি এই বিয়েতে রাজি? আর ইনায়ের বিষয়ে তুমি মাকে কেন ফোন করেছ? ইনায়ের বিয়ে হবে, কিন্তু সেটা ইবানের সাথে না, বরং অন্য কারোর সাথে। আর মাকে ফোন করেছি কারণ ইনায়া বউ হয়ে ওই বাড়িতেই যাবে। অরুণা বেগমের মুখে ওই বাড়ির কথাটা শুনে মিলন সাহেব চমকে যায়। মিলন সাহেব বলে, অরুণা, তুমি জানো তুমি কি বলছো? ওই বাড়িতে ইনায়া বউ হয়ে গেলে ওরা ইনায়াকে মেরে ফেলবে। আর ওকে ইনায়া অনেক ঘৃণা করে, কখনো ওকে বিয়ে করবে না ইনায়া। মিলন, বিয়ে ওই বাড়িতেই হবে ইনায়া, আর ওই বাড়ির কেউ কোনো ক্ষতি করবে না ইনায়া। তুমি টেনশন করো না।
আর ও এই বাড়িরই সন্তান, শুধু একটু ভুল বোঝার কারণে আমাদের থেকে দূরে সরে চলে গেছে। কিন্তু ইনায়ের সাথে বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে মিলন। মিলন সাহেব অনেক বোঝানোর চেষ্টা করে অরুণা বেগমকে, কিন্তু উনি নিজের জেদে অটল থাকে। ইনায়া যখন নিজের রুমে বসে ফোনে ভিডিও দেখছিল তখন অরুণা বেগম ওর রুমে আসে। অরুণা বেগম বলে, ইনায়া আমি কি তোর রুমের ভিতরে আসতে পারি? অরুণা বেগমের কথা শুনে ইনায়া ফোন রেখে দরজার দিকে তাকিয়ে মিষ্টি হেসে উত্তর দেয়, অবশ্যই মামুনি, তোমার আবার রুমে আসার জন্য অনুমতি নিতে হবে কেন, ভিতরে আসো। ইনায়ার সম্মতি পেয়ে অরুণা বেগম রুমের ভিতরে ঢুকে পড়ে। এরপর বিছানার কাছে গিয়ে ইনায়ার পাশে বসে। অরুণা বেগম ইনায়ার মাথায় হাত দেয়, এরপর ওর একটা হাত নিজের হাতের উপরে রাখে। অরুণা বেগম বলে, ইনায়া তোর কাছে যদি তোর মামুনি কোনো কিছু চায় সেটা কি তুই রাখবি? বিশ্বাস কর, তোর মামুনি তোর ভালোর জন্য করবে, দয়া করে তোর মামুনির আবদারটা রাখ মা। অরুণা বেগমের এমন কথা শুনে ইনায়া একটু অবাক হয়, কারণ আজ অবধি অরুণা বেগম তার কাছে কিছু চায় নাই। ইনায়া বলে, মামুনি এমন করে কেন বলছো? ছোটবেলায় মা মারা যাওয়ার পর তুমি আমার মা, তোমার কোনো কথার অবাধ্য কি হয়েছি কখনো আমি? তুমি শুধু আমাকে একবার বলো তোমার কি চাই। এই ইনায়া তার মামুনির খুশির জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারে। ইনায়ার কথা শুনে অরুণা বেগম সাহস নিয়ে বলে, আমি চাই তোর অন্য কোথাও বিয়ে দিতে। আমার পছন্দ করা ছেলেকে তুই বিয়ে করবি ইনায়া? মামুনির মুখে বিয়ে কথাটা শুনে ইনায়া চমকে যায়। অরুণা বেগম এমন কিছু বলবে সে আশা করে নাই। ইনায়া কি করে অন্য পুরুষকে বিয়ে করবে? সে তো ইভানকে ভালোবাসে। ছোটবেলা থেকে নিজের স্বামী হিসেবে ইভানকে সবসময় নিজের মনের মধ্যে স্থান দিয়েছে। ইনায়া বলে, মামুনি তুমি কি বলছো এইসব? বিয়ে মানে? কার সাথে বিয়ে হবে আমার? আর আমি কাউকে বিয়ে করতে পারবো না মামুনি। ইনায়া এমন কথা বলবে সেটা অরুণা বেগম জানে, তাই সে ইনায়ের হাত নিজের মাথার উপর রাখে আর বলে, ইনায়া তুই যদি কখনো তোর মামুনিকে ভালোবেসে থাকিস বা নিজের মায়ের জায়গায় দিয়ে থাকিস, তাহলে আমার মাথায় হাত দিয়ে তুই প্রমিস কর তোর মামুনির পছন্দ করা ছেলেকে তুই বিয়ে করবি। আর যদি আমার কথার অবাধ্য হয়ে অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করিস তাহলে তোর মামুনির মরা মুখ দেখবি। অরুণা বেগমের কথাটা শুনে ইনায়া তার মাথা থেকে হাত সরিয়ে নিতে চায়, কিন্তু অরুণা বেগম সেটা করতে দেয় না। উনি ইনায়ার হাত শক্ত করে চেপে ধরে বলে, বল ইনায়া তুই কি বিয়ে করবি না তোর মামুনির মরা মুখ দেখবি? মামুনি তুমি এইসব কি করছো? আমি বিয়ে করতে পারবো না, তুমি তো সব জানো মামুনি, এমন কেন করছো মামুনি? তুই বিয়ে করবি কিনা ইনায়া সেটা বল। অসম্ভব, আমি এই বিয়ে করতে পারবো না মামুনি। শেষবার জিজ্ঞেস করছি তুই বিয়ে করবি না আমার মরা মুখ দেখবি, বল ইনায়া। ইনায়া জানে অরুণা বেগম যা বলে তাই করে, সে তার মামুনিকে হারাতে পারবে না। তাই ইনায়া বলে, আমি বিয়ে করব, হ্যাঁ বিয়ে করব আমি। তুমি যার সাথে চাও তার সাথেই করব, তুমি সব কিছুর আয়োজন করো। ইনায়ের কথা শুনে অরুণা বেগম নিজের মাথা থেকে ইনায়ের হাত সরিয়ে ফেলে। এরপর বলে, এই না হলো আমার মেয়ে, খুব তাড়াতাড়ি তোর অন্য কোথাও বিয়ে হবে একটা ভালো ছেলের সাথে, তুই অনেক সুখী হবি, আমার মেয়ে অনেক সুখে নিজের জীবন কাটাবে। অরুণা বেগম কথাটা বলে ইনায়াকে জড়িয়ে ধরে। উনি জানেন ইনায়া ইভানকে ভালোবাসে। ইনায়ার মনের কথা অরুণা বেগম খুব ভালো বুঝতে পারে, কিন্তু অরুণা বেগম চায় না তার একটা ভুলের জন্য ইনায়া সারা জীবন কষ্টে থাকুক। নিজের বন্ধুর কাছে করা ওয়াদা উনি রাখবেন, ইনায়াকে উনি ভালো করে বিয়ে দিবেন। এমন একজন মানুষের সাথে ওর বিয়ে হবে যে ওকে সম্মান করবে, ওকে ভালোবাসবে। অরুণা বেগম বলে, আমি হয়তো প্রথম কোনো শাশুড়ি যে নিজের ছেলে বেঁচে থাকার পরেও তার পুত্রবধূকে অন্য কোথাও বিয়ে দেবে, কিন্তু যে ছেলে নিজের বউকে সম্মান করতে পারে না, যার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, সেই ছেলের জন্য অন্য একটা মেয়ের জীবন নষ্ট হতে দিব না আমি। ইনায়া আমার ছেলের বউ না, আমার মেয়ে। শাশুড়ি হিসেবে না, মা হিসাবে আমার দায়িত্ব ওকে সবসময় আগলে রাখা, আর তার জন্য যদি আমার নিজের ছেলের সংসার ভাঙতে হয় তাও করব। অন্যদিকে ইনায়া মনে মনে বলে, মামুনি তুমি এটা কি করলে? আমি কি করে অন্য কাউকে বিয়ে করব, তার সাথে সংসার করব? ইভান ভাইকে আমি ছেলেবেলা থেকে ভালোবাসি, ওনার সাথে কখনো সংসার করা হয় না আমার, কিন্তু ওনাকে আমি স্বামী হিসেবে মেনে নিয়েছি, সেই জায়গায় অন্য কাউকে কি করে দেব? ইভান ভাইয়ের জন্য লেখা আমার সব চিঠি বলে দেয় আমি আজও ইভান ভাইকে ভালোবাসি। চৌধুরী বাড়িতে বিশাল আয়োজন চলছে, আর 3 দিন পর ইনায়ের বিয়ে, যার জন্য বাড়িতে সাজসজ্জা হচ্ছে। অরুণা বেগম আর মিলন সাহেব অনেক বিজি বিয়ের কাজ নিয়ে।
তবে ইয়ানার সেই বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। ইনায়া সারাক্ষণ অফিসের কাজ নিয়ে বিজি থাকে। বাড়িতে বিয়ের কাজ দেখতে তার ভালো লাগে না, আর সে জানেও না কার সাথে 3 দিন পর তার বিয়ে হচ্ছে, সে জানতেও চায় না। অন্যদিকে ইবান, সে তো মহা খুশি, ফাইনালি তার জীবন থেকে ইনায়া সারা জীবনের জন্য চলে যাবে। চৌধুরী বাড়িতে বিয়ে উপলক্ষে সাজানো হচ্ছে, যার প্রধান দায়িত্বে ইবান আছে। সে নিজে উপস্থিত থেকে সকল কাজ দেখছে। বাড়িতে অনেক মেহমান এসেছে বিয়ে উপলক্ষে। ইনায়া নিজের অফিস শেষ করে রাতে বাড়িতে ফিরে আসে। ইনায়া নিজের রুমে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়, এরপর ফ্রেশ হয়ে বাহিরে চলে আসে। বাড়িতে বিয়ে উপলক্ষে গান বাজনার আয়োজন করা হয়েছে, যার কারণে কাজে ইনায়ার মন বসছে না। ইনায়া কাজ করা বন্ধ করে নিজের রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে ছাদে যায়। সেখানে বেশ শান্ত আবহাওয়া এখন। ইনায়া আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। বড্ড বেশি অস্বস্তি লাগছে আজকে তার। বাড়িতে এত মানুষ থাকার পরও নিজেকে অনেক একা লাগছে, ভীষণ অসহায় লাগছে নিজেকে। ইনায়া যখন ছাদে দাঁড়িয়ে নিজের কল্পনার জগতে সময় কাটাতে বিজি, তখন ইবান এসে দাঁড়ায় ওর পিছনে। নিজের উপস্থিতি জানাতে ইবান পিছন থেকে ডাক দেয় ইয়ানাকে। ইনায়া, আপনি এত রাতে এখানে কি করছেন? নিজের ভাবনার মাঝে হঠাৎ করে ইবানের ডাক শুনে চমকে যায় ইনায়া। ইনায়া পিছনে ফিরে তাকিয়ে দেখে তার সামনে ইবান দাঁড়িয়ে আছে, হাতে তার হাজার হাজার ফুলের বাহার। ইনায়া বলে, ইবান ভাই, আপনি এত রাতে ছাদে কি করছেন? আর হাতে এত ফুল নিয়ে কি কাউকে প্রপোজ করবেন? ইবান একটু হাসে, এরপর নিজের হাতে রাখা ফুল সেখানে থাকা একটা টেবিলের উপরে রাখে। বাড়ির সম্পূর্ণ সাজানো শেষ হয়ে গেছে, শুধু ছাদ সাজানো বাকি ছিল, যার জন্য ইবান ফুল নিয়ে ছাদ সাজাতে এসেছে। ছাদে এসে সে ইয়ানাকে দেখে আকাশের দিকে তাকিয়ে আছে, যার জন্য তার পিছনে দাঁড়িয়ে তাকে ডাক দেয়। ইবান বলে, আগামীকাল আপনার গায়ে হলুদ, যার জন্য ছাদে ফুল দিয়ে সাজাতে এসেছি। কিন্তু আপনি এখানে কি করছেন ইনায়া? ছাদ থেকে দাঁড়িয়ে কি নিজের বিয়ের সাজসজ্জা দেখছেন? তাই দেখছি। জীবনে প্রথমবার এত আয়োজন করে বিয়ে হচ্ছে আমার, কেমন হয়েছে সেটা দেখতে হবে না? ইবান ভাই, ছাদ সহ পুরো বাড়ি সুন্দর করে সাজিয়ে দেবেন কিন্তু, যাতে বিয়ের দিন পুরো বাড়ি অনেক সুন্দর লাগে। অবশ্যই ইনায়া, কোনো চিন্তা করতে হবে না। এই ইবান থাকতে ইনায়ার বিয়ের সাজসজ্জার কোনো কমতি থাকবে না। আফটার অল, দ্য গ্রেট ইবান চৌধুরী, একমাত্র বউয়ের বিয়ে বলে কথা। জামাই হিসেবে একটা দায়িত্ব আছে আমার আপনার প্রতি। ইবান কথাটা মজা করে বলেছে, সেটা ইনায়া বুঝতে পারে। ইনায়া একবার ভালো করে ইবানের দিকে তাকিয়ে দেখে। নিজের মনের মধ্যে ভীষণ কষ্ট হচ্ছে তার, যে ইবানের জন্য এতদিন অপেক্ষা করছে সেই ইবান আজ তার বিয়েতে হাসি মুখে সব কাজ করছে। নিজের জীবন থেকে বিদায় দেওয়ার জন্য বিয়ের ফুল দিয়ে ছাদ সাজিয়ে দিচ্ছে। ইনায়া বলে, যাক, এতদিনে আপনি একটা দায়িত্ব পালন করলেন আমার প্রতি ইবান ভাই। আপনি হয়তো পৃথিবীর প্রথম স্বামী যে নিজের বউয়ের বিয়ের খাবার নিজেই রান্না করবেন। ইনায়ার কথা শুনে ইবান হাসে আর বলে, অবশ্যই ইনায়া, আপনি যখন বলছেন তাহলে আপনার বিয়ের খাবার এই ইবান চৌধুরী রান্না করবে। তবে যাই বলেন, আগে জানা ছিল না আমার বউয়ের বিয়ের খাবার এত মজা হয়। তাহলে আরও 4-5টা বিয়ে করে তাদের তালাক দিতাম, এরপর বিয়ের দাওয়াত খেতাম। বুদ্ধিটা দারুণ ইবান ভাই, সমস্যা নেই। এখন আপনার আর আমার ডিভোর্স হয়ে গেছে, চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারেন। ইনায়া, সেটা তো করা যায়, কিন্তু কি করব বলেন? যতক্ষণ না এক বউয়ের বিয়ে হচ্ছে ততক্ষণ অন্য কাউকে বিয়ে করি কি করে? আগে আপনাকে বিদায় করি, পরে এই জীবনে অন্য কেউ আগমন করবে। কিন্তু ইবান ভাই, আমি এখন আপনার বউ না, আমাদের ডিভোর্স হয়ে গেছে অনেক আগে। আজকের পর থেকে আমি আপনার বউ না, বরং বোন। নিজের ছোট বোনের বিয়ের দায়িত্ব হিসাবে বড় ভাই হিসেবে আপনাকে নিতেই হবে ইবান ভাই। ইনায়ার মুখে বড় ভাই কথাটা শুনে ইবান দুষ্ট হাসি দিয়ে বলে, ওয়াও, বউ থেকে সোজা বোন, আর জামাই থেকে বড় ভাই, দারুণ বিষয়। সম্পর্ক বদলে গেল একটি পলকে। বউ থেকে কে যে বোন হলো রে। ইবানের হাসি ইনায়ার পছন্দ হয় নাই, তাই সে কোনো কথা না বলে ছাদ থেকে চলে আসে। ইবান পাশের টেবিলে থাকা ফুল নিজের হাতে নিয়ে ছাদে সুন্দর করে সাজাতে থাকে। অন্যদিকে ইয়ানা নিজের রুমে চলে আসে, দরজা বন্ধ করে দেয়। তার নিজের উপর নিজের রাগ হচ্ছে। ইনায়া বলে, তুই কবে থেকে এরকম বেহায়া হয়ে গেলি ইবান ভাই? যখন তোকে ভালোবাসে না তখন তুই কেন তাকে ভালোবাসলি? যে তোকে ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছে তার জন্য তুই কান্না কেন করবি? ইবান ভাই যখন তোর বিয়েতে খুশি মনে সব কাজ করছে তখন তুই কেন মন খারাপ করে থাকবি?
এতটা বেহায়া তুই কবে থেকে হলি? ইনায়া কবে থেকে? ইনায়ার নিজের উপর প্রচুর রাগ হচ্ছে, সে নিজের গালে নিজেই থাপ্পড় দেয়। ইনায়া সেই রাতে ঠিক করে সে নিজের জীবন থেকে ইবানের নাম সব সময়ের জন্য মুছে দিবে, আর কোনো দিন ইবানের জন্য কান্না করবে না। নিজের নতুন জীবন শুরু হচ্ছে, সেখানে ফোকাস করবে। সময় খুব দ্রুত পার হয়ে যায়। আজকে ইনায়ার বিয়ে। চৌধুরী বাড়িতে বিয়ে উপলক্ষে অতিথিরা এসেছে। শহরের অনেক ধনী ব্যক্তিকে আমন্ত্রণ করা হয়েছে বিয়েতে। নিজের রুমে বউ সাজে বিয়ের শাড়ি পরে বসে আছে ইনায়া। তার সাজ প্রায় কমপ্লিট। ইনায়ার পরনে তার মায়ের বিয়ের লাল বেনারসি শাড়ি, গায়ে গহনা, নাকে নোলক, হাতে চুড়ি। মেকআপের লুক বলে, ম্যাম আপনার সাজ কমপ্লিট, আয়নায় নিজেকে দেখেন কেমন হয়েছে। মেকআপ করা মহিলার কথা শুনে ইনায়া আয়নার দিকে তাকিয়ে দেখে তাকে একদম নতুন বউয়ের মতো লাগছে। নিজের মায়ের শাড়িতে তার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে। তবে মনে ভয় হচ্ছে তার, কপালে কি সত্যি কারো সাথে সংসার করা লেখা আছে? ইনায়া কি পারবে নিজের ভালোবাসা দিয়ে অচেনা একজন পুরুষের মন জয় করে নিতে? যদি সেও ইবানের মতো ইনায়াকে ঘৃণা করে, তখন কি করবে ইনায়া? ইনায়া যখন আয়নায় নিজেকে দেখতে থাকে, তখন দরজা দিয়ে রুমের ভিতরে আসে অরুণা বেগম। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা ইনায়াকে দেখে ওনার চোখে পানি এসে যায়, কারণ আজকে ইনায়াকে দেখতে একদম তার মায়ের মতো লাগছে। নিজের বন্ধুর কথা মনে পড়ে যায় অরুণা বেগমের, কিন্তু খুশির দিনে চোখের পানি ফেলতে হয় না। তাই সে এগিয়ে গিয়ে ইনায়ার মাথায় হাত রাখে আর বলে, কি সুন্দর লাগছে আমার ইনায়াকে। চাঁদের সৌন্দর্য যেন আমার মেয়ের সামনে কম পড়ে যাবে, কারো যেন নজর না লাগে আমার মেয়ের মুখে। ইনায়া টুল থেকে উঠে নিজের মামুনিকে জড়িয়ে ধরে এরপর কান্না করে দেয় আর বলে, মামুনি আমি তোমাকে আর বালু বাবাকে ছাড়া কি করে থাকবো বলো? এই বিয়ে আমি করতে চাই না মামুনি। ইনায়ার কথা শুনে অরুণা বেগম হাসে আর বলে, তোর মামুনি আর তোর বালু বাবারও তোকে ছাড়া থাকতে অনেক কষ্ট হবে রে ইনায়া, কিন্তু কি করব বল, মেয়ের সুখের জন্য সব কষ্ট সহ্য করতে হবে আমাদের। ইনায়া অরুণা বেগম অনেক সময় নিয়ে কথা বলে। এরপর সবাই ইনায়াকে বিয়ের আসরে নিয়ে আসার জন্য রুমে যায়। অন্যদিকে ইবান বিয়ের সকল কাজ করছে। বরকে গাড়ি থেকে নামিয়ে বিয়ের আসরে নিয়ে যায় সে। তবে ইনায়ার বরকে তার বড্ড পরিচিত লাগছে, কোথায় যেন দেখেছে সে, কিন্তু মনে করতে পারছে না। বউকে নিয়ে সকলে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। ইবান সেই দিকে তাকিয়ে দেখে একবার। ইবান দেখতে থাকে ইনায়াকে কি সুন্দর লাগছে। মেয়েটাকে দেখে ইবানের চোখ যেন জুড়িয়ে যায়। সবাই ইনায়াকে বিয়ের আসরে বসিয়ে দেয়। বরযাত্রী এসে ছবি তুলে, এরপর কাজী আসে ইনায়ার কাছে আর বলে, মা তুমি কি অরণ্য রাজ চৌধুরীকে বিয়ে করতে রাজি? অরণ্য রাজ চৌধুরীর নামটা ইনায়া ভালো করে শুনে নেয়, কারণ তার চোখ এখন ইবানের দিকে সীমাবদ্ধ আছে। কাজী আবার জিজ্ঞেস করে, আপনি কি রাজি মা? রাজি থাকলে বলেন কবুল। কাজীর কথা শুনে ইনায়া ইবানের দিকে তাকিয়ে দেখে, এরপর চোখে জমে থাকা পানি নিয়ে বলে, কবুল কবুল কবুল। ইনায়ার মুখে কবুল শুনে সবাই খুশি হয়ে যায়। তারা হাত তুলে দোয়া করতে থাকে। অন্যদিকে ইবান মনের মধ্যে হঠাৎ করে ভীষণ কষ্ট অনুভব করতে থাকে। ইনায়া আজ থেকে অন্য কারো, সেটা জেনে তার খুশি হওয়ার কথা, কিন্তু কষ্ট কেন হচ্ছে? সবাই বরকে বিয়ের আসরে নিয়ে আসে। একসাথে তারা ছবি তোলে, কিন্তু ইনায়া একবারও পাশে থাকা মানুষের দিকে তাকিয়ে দেখে না। সে জানেও না তার স্বামীর পরিচয় কি, সে দেখতে কেমন। তবে চারপাশের মেয়েদের কথা শুনে মনে হচ্ছে সেই অচেনা লোক দেখতে অনেক সুদর্শন। বিয়ে শেষ হয়ে যায়। চৌধুরী বাড়ি থেকে ইনায়ের বিদায়ের সময় অরুণা বেগম আর মিলন সাহেব কান্না করছেন, কিন্তু ইবান তাদের সামনে আসে নাই। সে তার রুমে চলে যায়। ইনায়া এখন গাড়িতে বসে আছে। জানালা দিয়ে রাতের আকাশ দেখা যাচ্ছে। ইনায়ার পাশে বসে থাকা পুরুষ একদম চুপচাপ বসে আছে। ইনায়ার কোনো ইচ্ছা নাই তাকে দেখার। গাড়ি অল্প সময়ের মধ্যে বাড়িতে পৌঁছে যায়। সেখানে একজন মহিলা বের হয়ে আসে বরণ করার জন্য। ইনায়া সেই দিকে বেশি খেয়াল করে না। এরপর তাকে বাড়ির ভিতরে নিয়ে যায়। বর্তমানে ইনায়া বাসর ঘরে বসে আছে। ফুল দিয়ে সজ্জিত বিছানায় সে বসে আছে। তবে তার বর এখনও রুমে আসে নাই। ইনায়ার ভাবনার মাঝে হঠাৎ করে একজন সুঠাম দেহের অধিকারী লোক তার রুমে আসে। ইনায়া বিছানা থেকে উঠে এগিয়ে যায় তার কাছে। এরপর তাকে যখন সালাম করবে, তখন সে বলে, ইনায়া ঠিক এমন করে সারা জীবন আমার পায়ের কাছে পড়ে থাকবেন আপনি, ওইখানে আপনার জায়গা। হঠাৎ করে এমন কথা শুনে ইনায়ার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষের দিকে তাকায়।
সামনে সে যাকে দেখতে পায় তাকে দেখে তার চোখ বড় বড় হয়ে যায়। এক ঝটকায় সরে যায় সে আর বলে, মিস্টার অরণ্যরাজ চৌধুরী, আপনি? ওয়েলকাম আপনাকে আমার বাড়িতে বা আমার জীবনে আসার জন্য। তবে এইটা আপনার বাড়ি না, জাহান্নাম আপনার জন্য। আপনার সাথে কি আমার বিয়ে হয়েছে অরণ্য? যাকে আমি নিজের থেকেও বেশি ঘৃণা করি তার সাথে আমার বিয়ে হয়েছে? আপনি আমার চিরশত্রু অরণ্য। আপনার সাথে আমি কোনো দিন সংসার করব না। ঘৃণা করে আপনাকে আমি চরম ঘৃণা করি।